আজকের ভিডিওটা শুরু হচ্ছে একেবারে অন্যরকম ভাবে। আজকে আমি তোমাদেরকে দর্শন করাবো বজরং বলির একটা মন্দির, যেখানে বজরং বলিকে তোমরা দেখতে পাবে একেবারে অন্যভাবে, এবং সাথে রয়েছে অন্নপূর্ণা দেবীরও মন্দির। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে ঘোরাবো এমন একটা জায়গায় যেখানে তোমরা গেলে দেখতে পাবে অনেক কিছু, এবং সেখানের বিষয়ে অনেক ইতিহাসও তোমাদেরকে আজকে জানাবো এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব লাইক শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আমি যাচ্ছি অন রোড, বাট তোমাদের কিভাবে যেতে হবে প্রপার লোকেশনটা আমি তোমাদেরকে শেয়ার করে দেব। এই মন্দিরটা রয়েছে নৈহাটিতে, নৈহাটি এবং কাকিনাড়া সংযোগস্থল মাদ্রালে। নৈহাটি স্টেশন থেকে নেমে মানে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে ওভারব্রিজটা রয়েছে সেখান থেকে বাইরে বেরিয়ে আসবে। আরবিসি কলেজের দিকে রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে দেখবে অটো টোটো স্ট্যান্ড রয়েছে, সেখানে জাস্ট গিয়ে বলবে তোমরা মাদ্রাল হনুমান মন্দির যাব। 15 টাকা ভাড়া নেবে, একেবারে একটাই রাস্তা। সামনেই দেখতে পাচ্ছ আরবিসি কলেজ রয়েছে, এই রাস্তা ধরে সোজা চলে যাবে বজরং বলি সেই মন্দিরটাতে। আমি তবুও প্রপার লোকেশন এবং অ্যাড্রেসটা তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না। যদিও কোনো রকম কোনো কোয়ারিজ থাকছে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। মন্দিরে আমরা পৌঁছে গেছি। মন্দির ঢুকতে গেলেই সবার প্রথমে তোমাদের চোখে পড়বে সিদ্ধিদাতা গণেশের মন্দির। সত্যি কনসেপ্টটা কিন্তু বেশ ভালো। মন্দির প্রাঙ্গণে ঢোকার সবার প্রথমে আমরা প্রণাম করব বা দর্শন করব সিদ্ধিদাতা গণেশকে। এখানে এলে রয়েছে তোমাদের পুজো দেবার সুব্যবস্থা, সামনেই রয়েছে দোকান। এখানে মন্দির ওপেনিং এর সময় হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত পুজো হয়, এবং মন্দিরটা আবার খুলে যায় বিকেল 4টের সময়। তো সেই সময় এলেও তোমরা পুজো দিতে পারবে, এবং সামনের দোকান থেকে তোমরা প্রসাদ সংগ্রহ করতে পারবে। চলো এবার আমরা সবার প্রথম দর্শন করব বজরং বলিকে। সত্যি এখানের মন্দিরটা বা এখানে মূর্তিটা, বজরং বলি যে মূর্তিটা, সেটা কিন্তু একদম অন্য আদলে রয়েছে। আমরা তো অনেক জায়গায় ঘুরেছি, অনেক বজরং বলির মন্দিরে পুজো দিয়েছি, বাট কোনো জায়গায় কিন্তু এই শয়িতভাবে মানে শুয়ে থাকা বজরং বলি খুব কমই দেখতে পেয়েছি, দেখতে পাইনি বললেই চলে। বাট এখানে এলে তোমরা বজরং বলিকে দেখতে পাবে শুয়ে থাকা অবস্থায়। মন্দিরের কারুকার্যটাও কিন্তু বেশ ভালো, চোখে লাগার মতন। চলো এবার একেবারে নিচের দিকে চলে যাই। সামনেই রয়েছে সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে গেলেই তোমরা একেবারে মন্দির প্রাঙ্গণে বা মূর্তির একেবারে সামনে চলে আসতে পারবে। যারা পুজো দিতে আসছো তারা এখানেই ব্রাহ্মণ থাকে, এখানে এসেই একেবারে সামনাসামনি দর্শন করে কিন্তু পুজোর ব্যবস্থা রয়েছে। সামনেই রয়েছে দানপত্র, তোমরা চাইলে দানও করতে পারো। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে এসে আরো একটু এগিয়ে চলে যাব অন্নকূট মন্দিরের দিকে। বজরং বলির মন্দিরটা এবং অন্নকূট মন্দিরের মিডিল যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে খুব সুন্দর করে ইউটিলাইজ করা হয়েছে। এখানে পার্ক রয়েছে, এখানে এলে বাচ্চারাও একেবারে একদমই বোর হবে না, তাদের জন্য দোলনা বা স্লিপার এই ধরনের ব্যবস্থা রয়েছে, এসে তোমরা একটু বসতে পারবে। সমস্ত কিছু নিয়ে কিন্তু জায়গাটাকে খুব সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে। বা এখানে যে সমস্ত পুজো হয়, যেমন এখানে সব মিলিয়ে প্রায় 6-7টা পুজো হয়। হনুমান জয়ন্তী, অন্নকূট, ভোলে বাবার যে পুজোগুলো হয় মানে শিবরাত্রি, নীল পুজো, সমস্ত কিছু পুজোতেই কিন্তু একেবারে জমজমাট থাকে এই জায়গাটা। এখন যেহেতু কোনো অকেশন নেই সেহেতু জায়গাটা খুব নিরিবিলি রয়েছে, বেশ ভালো লাগবে তোমাদের এলে। এটা তো একেবারে 100% গ্যারান্টি, কারণ এখানে এলেই আমরা একটা ফিল করতে পারবো একদম শান্ত একটা পরিবেশ। যেহেতু এটা নৈহাটি স্টেশন থেকে অনেকটাই দূরে, তো সেই কারণে কিন্তু জায়গাটা একেবারে শান্ত, কোলাহল মুক্ত, সবকিছুই তোমাদের ভালো লাগবে। বাট একটা জিনিস আমার এসে একদমই ভালো লাগলো না, সেটা হলো মন্দিরে যে দেওয়ালগুলো রয়েছে সেখানে এখনকার দিনে যে আর্টিফিশিয়াল লাইলা তারা নিজেদের নামটাকে খোদাই করে রেখেছে এখানে। এই সমস্ত জিনিসগুলো সত্যি মন্দির চত্বরে একদমই ভালো লাগে না। সকলকে রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট এই ধরনের কাজগুলো থেকে নিজেদেরকে একটু বিরত রাখো। সিঁড়ি করে এখন আমরা ওপরের দিকে চলে যাব অন্নপূর্ণা মন্দিরটা দর্শন করার জন্য। এখানে দেওয়ালের গায়েও কিন্তু বিভিন্ন দেবদেবীর রয়েছে। চলো আগে তোমাদেরকে দর্শন করাই অন্নপূর্ণা দেবীর মন্দিরটা। খুব সুন্দর লাগছে ভেতরটার। ভেতরে যে মূর্তিটা রয়েছে মানে ভোলে বাবা এবং পার্বতী দেবী যে রয়েছেন, তার পেছনেই আমরা দেখতে পাচ্ছি সমুদ্র মন্থনের একটা দৃশ্য। ভেতরটা অসাধারণ লাগছে।
আশেপাশের ভিউটাও কিন্তু অসাধারণ লাগছে। আর সব থেকে ভালো লেগেছে আমার এই জায়গাটা, কারণ এখান থেকে দেখে মনে হচ্ছে পুরো মন্দিরটাকেই পাহারা দিচ্ছে আমাদের নন্দী মহারাজ। সত্যি অসাধারণ লাগছে। চলো এবার বাকি জায়গাগুলো একটু তোমাদেরকে ঘুরে দেখাই। সিঁড়ি থেকে নেমে এসে সামনেই রয়েছে শিব মন্দির, সেটাও একটু ঘুরে দেখবো। আর সামনে যে বটগাছটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটাও কিন্তু বেশ পুরনো। চলো ফটাফট একটু শিব মন্দির থেকে ঘুরে আসি। এখানেও অনেক রকম অনুষ্ঠান হয়, যেমন শিবরাত্রি বা নীল পুজোর অনুষ্ঠানগুলো কিন্তু এখানে বেশ বড় সড়ো ভাবে হয়। মন্দির এবং মন্দিরের আশেপাশের সমস্ত জায়গাটাই আমাদের এখন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার টুকি টুকি পায়ে বেরিয়ে যাব সামনের দিকে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করো। চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইউটিউবে সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি। আর তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে, দুটো লিঙ্কই তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনে। সামনেই তোমরা দেখতে পাবে কালদিঘি জলাশয়। এর পাশে বসে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেক উপন্যাস লিখেছেন। এই কালদিঘি জলাশয়ের উল্লেখ আমরা তার উপন্যাসে কিন্তু দেখতে পাই। সামনে একটা ফাউন্টেন রাখা হয়েছে এবং সাথে বোটিং এরও ব্যবস্থা রয়েছে, বাট এখন সেই বোটিংটা বন্ধ রয়েছে যেহেতু জলটা অনেকটাই কম। এবার বাড়ি ফেরার পালা। বাট সমস্ত কিছু কমপ্লিট করার পরও একবার সিদ্ধিদাতা গণেশ মন্দিরকে প্রণাম করেই বেরোবো। আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিচে কিন্তু জানাতে ভুলবে না। অ্যান্ড অবশ্যই ফলো করবে আমার চ্যানেলটিকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।